নমস্কার, আমি কুশ। স্টোরিসিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প আধা লেখা চিঠি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন ঘোষবাবুর হাতে আসে সঞ্জীব পালের শেষ চিঠির বাকি অংশ, যা স্পষ্ট করে দেয় তিনি জানতেন শুধু অর্ণব নয়, আরও কেউ তার মৃত্যুর পেছনে জড়িত। সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় ঘটনার রাতে বাড়ি ছেড়েছিল এক মুখ ঢাকা নারী, যাকে পরে শনাক্ত করা হয় অর্ণব সান্যালের বোন শিবানী হিসেবে। শিবানী ছিল চক্রের টাকা লেনদেনের অন্যতম মিডিয়েটর। ওর হাতেই ঘটে থাকতে পারে চূড়ান্ত ঘটনা। এদিকে চক্রের মূল মাথা রাজনৈতিক নেতা বিপ্লব দাস সীমান্তে পালিয়ে যাচ্ছে। শুরু হয় ধাওয়া। শুরু করছি আধা লেখা চিঠি গল্পের ষষ্ঠ পর্ব। সিআইডি স্পেশাল টিমের সঙ্গে রায়গঞ্জ থানার অফিসাররাও মিলে অভিযান চালায় বীরগঞ্জ সীমান্তের এক পুরনো বাংলোতে, যেখানে বিপ্লব দাস লুকিয়েছিল। ভোরবেলায় গাড়ি থেমে যায় বাংলোর সামনের ধুলো জমা রাস্তায়। চারপাশে চৌড়া বাঁশঝাড়, দূরে জোনাকি পোকার ঝিকিমিকি। ঘোষবাবু ও অফিসার দ্বীপ গাড়ি থেকে নামলেন, হাতে ওয়্যারলেস, চোখে স্পটলাইট। হঠাৎ বাংলো থেকে শব্দ আসে, গুলির আওয়াজ। এক অফিসার গুলিবিদ্ধ হয়, অন্যরা কাভার নিয়ে এগিয়ে যায়। দুজন দেহরক্ষী ধরা করে একজন পালায়। বাংলোর ভিতর থেকে উঠে আসে কাশির শব্দ এবং একজন পুরুষ কণ্ঠ। আমি আত্মসমর্পণ করছি। বিপ্লব দাস, পাকা সাদা চুল, চোখে ধূর্ততা, হাতে একটি ছোট ব্যাগ। ঘোষবাবু অফিসে বসে বিপ্লব দাসকে জেরা করেন। প্রথমে সে চুপ, কিন্তু এক ভিডিও সামনে ধরতেই, যেখানে ছাত্রদের জোর করে ভিডিও করানো হচ্ছিল এবং তার অফিসে পাঠানো হচ্ছিল, সে ধীরে ধীরে ভেঙে পড়ে। আমি যা করেছি অনেকেই করে, কিন্তু সঞ্জীব, সে চুপ থাকেনি। অর্ণব বোকামি করেছে, আর শিবানী, ও তো আরও দূরে গিয়েছিল। তুমি ওদের নির্দেশ দিয়েছিলে? না, আমি শুধু বলেছিলাম ওর মুখ বন্ধ করতে, খুন করো বলিনি। কিন্তু তুমি জানো তারপর কি হয়েছিল, তাও চুপ ছিলে। হ্যাঁ, কারণ আমিও জানতাম আমার চাকরি, নাম সব শেষ হয়ে যাবে। শিবানী স্যান্দিল ধরা পড়েছে আগেই। তাকে একা বসিয়ে রাখা হয়েছে জেল কক্ষে। ঘোষবাবু ঢুকলেন, জিজ্ঞাসা করলেন, তুমি সেদিন গিয়েছিলে সঞ্জীব পালের ঘরে? সে মাথা নোয়ালো। তুমি খুন করেছিলে? শিবানী কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে জোরে ধাক্কা দিই, উনি পড়ে যান। তারপর আমি ভয় পেয়ে গলা টিপে ধরেছিলাম। আমি চাইনি ও মরুক, কিন্তু আমি ওর মুখ বন্ধ করতে চেয়েছিলাম। আমি জানতাম ও যেটা করেছে তাতে আমার ভারীও যাবে জেলে। আমি ওকে থামাতে গিয়েছিলাম। ঘোষবাবু বললেন, তুমি জানো তুমি একজন সজ্জন মানুষের জীবন শেষ করেছ? শিবানী বলল, আমি জানি, আমি শাস্তি পেতে রাজি। ঘোষবাবু এবার শেষবারের মতো দেখা করতে যান অরুন্ধতী পালের সঙ্গে। সে তখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। ঘোষবাবু বলেন, আপনার স্বামীর চিঠির শেষ অংশ আপনি লুকিয়েছিলেন, কিন্তু আপনি খুনের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি শুধু চেয়েছিলাম কেউ ওর অপমান না করুক। ও যেটা করছিল তাতে অনেক শত্রু তৈরি করেছিল। আমি চাইনি তার নামে কাদা ছোড়া হোক। আমি জানতাম কেউ না কেউ ওকে শেষ করবে। আপনি জানতেন কে কে যুক্ত ছিল? শুধু আন্দাজ করতাম, কিন্তু প্রমাণ ছিল না। আমি ভাবতাম যদি চুপ থাকি হয়তো আমি বাঁচব, কিন্তু এখন বুঝি আমি শুধু ভয় পেয়েছিলাম। দীর্ঘ তদন্তের শেষে অর্ণব সান্যাল ষড়যন্ত্র ও অপরাধে সহায়তার জন্য 7 বছরের সাজা, রবি ঘোষাল ছাত্রদের হেনস্থা ও জালিয়াতির জন্য 10 বছরের সাজা, শিবানী সান্যাল খুনের দায়ে যাবজ্জীবন, বিপ্লব দাস অবৈধ প্রচার, ষড়যন্ত্র ও অপরাধে প্ররোচনার জন্য 14 বছরের সাজা। রায়গঞ্জ শহরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। একজন সাধারণ শিক্ষক যে নিজের ছাত্রদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন, সেই গল্প এখন শহরের প্রেরণা। রাত্রে বারান্দায় দাঁড়িয়ে আছেন ঘোষবাবু। পেছনে হালকা বৃষ্টি পড়ছে। হাতে একটি খাম, স্টুডেন্টস এর আসলটি। মনে মনে বলেন, একজন সৎ শিক্ষক যেমন দেশ গড়ে, ঠিক তেমনি তার বিরুদ্ধে দাঁড়ানোরা সমাজ ভেঙে দেয়।
আজ সত্য সামনে এসেছে, কিন্তু আমি জানি আগামীকাল আবার নতুন মিথ্যে মাথা তুলবে। আমি থাকব, আমি লড়ব। ঘোষবাবু আকাশের দিকে তাকালেন, এক ঝলক বিদ্যুৎ চমকাল।